গভীর রাত, আকাশে জ্বলছে অসংখ্য তারা। এক আকাশ তারকা পুঞ্জের নিচে দাঁড়িয়ে আছে দুজন মানব মানবী। তারা দেখছে আকাশ কখন থেকে, বহুক্ষণ। দুটি মানুষ দাঁড়িয়ে আছে বিপরীত মুখ করে, কথা নেই কারো মুখে। একটা প্রাণ কথা বলার জন্য যদিও উৎসুক করছে, তবুও রমণী জবাব দিচ্ছে না। একা একা বাক্য লাভ চলে না, তাই চুপ থাকছে পাঁচাল অধ্যায় চৌধুরী। কিন্তু আর কতকাল? ধৈর্যের বাঁধ ভাঙল তার। অতিষ্ঠ হয়ে বলে উঠল, এভাবে চুপচাপ থাকলে একসময় বোবা হয়ে যাব। বাপরে বাপ! এই, তুমি এত নিরামিষ কেন বলো তো? তুন্না অধ্যায়ের দিকে ঘুরে দাঁড়ালো। অন্ধকার চোখে শুয়ে এসেছে। একটা অববয়ের দিকে তাকিয়ে সে রসিয়ে বলে উঠল, আপনি বুঝি মাংসাশী প্রাণী? হ্যাঁ, নিরামিষ ভোষী নই। তুন্না ভাবুক ভঙ্গিমায় শুধালো, তবে তো মুশকিল। কিসের মুশকিল? আপনাকে তো তাহলে অভুক্ত থাকতে হবে। আর কতকাল? অধ্যায়ের কণ্ঠে আকুলতা ঝরছে। প্রশ্নটি ছুঁড়েই সে জড়িয়ে ধরল তুন্নার কোমর। শাড়ি পরার দরুন উদরের উন্মুক্ত অংশ আয়ত্তে এলো সহজেই। আলতো টানে কাছাকাছি নিয়ে এলো তাকে। তুন্নার উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে তার বুকে। ঘায়েল হচ্ছে সে প্রতি মুহূর্তে। শরীরে অনুভব করে এক অন্যরকম চাওয়া। মন মস্তিষ্ক এলোমেলো হয়ে যাচ্ছে। নারী সঙ্গের কামনার তাড়নায় পিষ্ট হচ্ছে সর্বাঙ্গ। তুন্নার শরীর কাঁপছে মৃদু। সে ঘোরের বসে আওড়ালো, বহুকাল। কবে এই নির্বাসন শেষ হবে? যতদিন চৌধুরী সাহেব ভালোবেসে আমাকে আপন করছেন। ভালোবাসাই সব? হুম। তবে যদি এখন বলি কি? ভালোবাসি। তুন্না এক ঝটকায় সরিয়ে দিল অধ্যায়কে। লম্বা শ্বাস নিল, তারপর নিজের শাড়ি ঠিকঠাক করল। অতপর দূর থেকে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল, নারী শরীরের প্রতি খুব লোভ আপনার। অধ্যায় হেসে উঠল, হো হো করে হাসলো দীর্ঘক্ষণ। অন্ধকারে সে হাসি অসহ্য লাগছে তুন্নার। রাগে দাঁত কিরমির করে দাঁড়িয়ে রইল সে। অধ্যায় হাসি থামিয়ে ফিসফিস করে বলল, রাগ হচ্ছে? তুন্নার নিরুত্তর রইল। জবাব দিতে ইচ্ছা করছে না তার। একটা অসভ্য মানুষ, ফাজিল। এর সাথে দুদণ্ড সময় ভালো কাটানো যায় না। সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করবে। আবার ভাবখানা এমন যেন সমস্ত ভালো কাজ করছেন তিনি। নির্লজ্জের মতো আবার হাসছে। একদলা থুতু ফেলল তুন্না। অধ্যায় ফের বলল, এভাবে আমাকে ঝেড়ে ফেলতে ইচ্ছে করছে, তাই নাই? কিন্তু আফসোস কি জানো? তুমি পারবে না। কারণ অধ্যায় চৌধুরী এমন এক বিষ যা পান করার পর মৃত্যু বিনা মুক্তি মেলে না। আপনি এত অসহ্য কেন? তুমি সহ্য করবে বলে। আপনি খুবই জঘন্য মানুষ। তুমি ভালোবেসে গণ্য করে নাও। আবার এত কিসের দায়? সম্পর্কের দায়। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যেটুকু বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছ? কি চান আপনি? আমাদের একটা সংসার হোক। তোমার সাথে আমার ছোট্ট একটা সংসার চাই। তুন্না বিষণ্ণ বিধুর দৃষ্টি মেলে তাকালো লোকটার দিকে। এর সাথে সারা জীবন কাটানো সত্যি সম্ভব। খামখেয়ালি যার স্বভাব, এই লোকটা দায়িত্ব নিতে পারবে কিভাবে? ম্যাচিউর শব্দটা যেন ওনার মাঝে অলিক। আর এই লোকটা সংসার চাইছে। সংসার মানে আদৌ বুঝে সে? কাতর বচনে আওড়ালো অঘম বাণী, সংসার মানে কি জানেন? সংসার মানে একে অপরকে ভালোবাসা, যত্ন করা, সুখে দুঃখে পাশে থাকা, সঙ্গীকে আগলে রাখা। তবেই সংসার গড়ে ওঠে। কিন্তু যা বুঝছি, আপনার সাথে আমার সংসার নয়, সংসার হবে। কেন? কারণ একা ভালোবাসার উপর ভর করে সংসার গড়ে ওঠে না। আপনি চান আমি আপনাকে হৃদয় উজাড় করে ভালোবাসি, আপনাকে চোখে হারাই, কিন্তু আপনি আমাকে ভালোবাসতে পারবেন না। ভালোবাসতে পারবো না এই কথা তো বলিনি। বলেছি ভালোবাসার স্বীকৃতি দিতে চাই না। কেন চান না? বারবার কারণ বলতে ভালো লাগে না। কিন্তু শোনো, ভালোবাসি না বললে কি ভালোবাসা হয় না? আমি যতবার ভালোবাসি বলেছি ততবার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গিয়েছে। সুতরাং এখন আর ভালোবাসার উপর ভরসা নেই আমার। তির্যক দৃষ্টি ফেললো অধ্যায়ের দিকে তাকালো তুন্না। মুখটা বড় অস্পষ্ট, তবে কথাগুলো ঝরঝরে। তুন্নার বুঝতে একটুকু অসুবিধা হয়নি। মনে মনে একটা ফন্দি আটে তুন্না। মেয়েরা ওর ভালোবাসার প্রতি উত্তরে ভালোবাসা ফিরিয়ে দেয় বলেই তো লোকটা অহংকার।
এবং উনি যখন দেখে কেউ ওনাকে ভালোবেসে পাগলামি করছে তখন উনি শান্তি পান আর ছুঁড়ে ফেলে সেই মেয়েকে। এবার তুন্না ঘুরাবে ওনাকে, সারা জীবন ঘুরাবে। সে শান্ত স্বরে বলল, আপনার সাথে সংসার করতে রাজি আমি, তবে একটা শুধু শর্তে। শর্তের কথা শুনে পিলে চমকে উঠল অধ্যায়ের। আমতা আমতা করে বলল, শর্ত? কি শর্ত? চিন্তা নেই, গর্দান নিব না আপনার। আমি জল্লাদ নই। কি শর্ত বলো? আপনি এখন আমাকে প্রপোজ করবেন। অধ্যায় বিস্ময়ে বিভোর। এত কিছুর পর এই শর্ত! দুনিয়াতে কি শর্তের অভাব পড়েছিল? আশ্চর্য। দীর্ঘশ্বাস ফেলল সে। তুন্না অন্ধকারে ঠোঁট চেপে হাসল, বলল, হ্যাঁ। করতেই হবে? বিশেষভাবে, বিশেষ কোনো পদ্ধতিতে। তুন্নার কথা শুনে অধ্যায়ের চক্ষু চড়ক গাছ। একেই বুঝি বলে রথ দেখা আর কলা বেচার মাঝখানে আচমকা রথটাই উধাও হয়ে যাওয়া। যে বাচাল পুরুষ মুহূর্তকাল আগে নারীর সঙ্গের অঘম আকর্ষণে নিজেকে সঁপে দিতে চাইছিল, সে এখন যেন খাবি খাওয়া মাছের মতো হা করে তাকিয়ে আছে। তুন্নার ঠোঁটের কোণে বিদ্রূপ ব্যঞ্জন একটা হাসি খেলে যায়। জয়ের একটা সূক্ষ্ম তৃপ্তিও ফুটে ওঠে যেন। অসভ্য পুরুষ শরীর চায়, অধিকার চায়, কিন্তু দায়িত্ব তার নাম শুনলে তার গায়ে জ্বর আসে। আর সেই হারামজার দুর্বলতাতেই এবার সে মোক্ষম ঘা দিয়েছে। অধ্যায় আমতা আমতা করে বলল, আই লাভ ইউ বলতে হবে নাকি? তুন্না ঘাটটা একটু কাত করে নির্লিপ্ত গলায় বলল, ভিন্ন কিছু বলতে পারেন। এই এক কথা তো বহুবার বলেছেন। অন্য কিছু বলুন, আমি মাইন্ড করব না। বিশেষ কোনো উপায়ে প্রেম নিবেদন করুন দেখি। আমি পারবো না। তবে আর সংসার করার শখ কেন? ওই সেজেই জীবনটা কাটিয়ে দিন। তুমি বড্ড পাষাণ। আজ জানলেন? হুম। গাল ফুলিয়ে জবাব দেয় অধ্যায়। অতপর পকেট হাতড়ে একটা চকলেট বের করে সেটা তুন্নার সামনে বাড়িয়ে দিয়ে বলে, এই বউ, ডু ইউ পিরিত মি? হোয়াট? তার কথা বলার ধরনে তুন্না হেসে গড়াগড়ি খায়। অধ্যায় ফের বলে, পিরিত করবা? কালা পিরিত? না, আমি সাদা পিরিত করব। মানে সাদা পিরিত আবার কি বস্তু? তবে কালা পিরিত কি বস্তু? কালা পিরিত হচ্ছে অন্ধকারে করা পিরিত। রাতের অন্ধকারে একান্ত নিভৃতে যে পিরিত করা হয় তাহাকেই বলে কালা পিরিত বলে। ফিস ফিস করে বলে তুন্নার দিকে এগিয়ে যায় অধ্যায়। কাছে টানতে চায় প্রেয়সীকে, অথচ তার প্রেয়সী নারীটি দুরন্ত। এত সহজে ঘায়েল হবার পাত্রী সে নয়। সুতরাং অধ্যায়ের মনোবাঞ্ছনা পূর্ণ হয় না। আরও একটু দূরে সরে গিয়ে সহসাস্য বলে, আপনার প্রস্তাব আমি বিবেচনায় রাখলাম, ভেবে দেখব। ভেবে দেখবে? এত কাহিনীর পর এই আজ অবধি অধ্যায় চৌধুরী যেই মেয়েকে প্রপোজ করেছে সেই মেয়ের রিজেক্ট করার সাধ্যতা হয়নি। আর এই তো নিজের বউ। আত্মসম্মানে ঘা লাগে অধ্যায়ের। বিস্ফোরিত নয়নে তুন্নার দিকে তাকিয়ে সন্দেহ ব্যক্ত করে। কি বললে? বললাম, আপনার প্রস্তাবের উত্তর ভাবতে আমার সময় লাগবে। সাথে সাথে কারো প্রেমের প্রস্তাব গ্রহণ করার মেয়ে আমি নই। আমাকে তো বুঝতে হবে ছেলেটা ভালো না মন্দ, একসাথে ডাবল টাইমিং করছে কিনা, আরো অনেক কিছু বিবেচনা করে দেখতে হবে। আমার লয়ালিটি নিয়ে তুমি সন্দেহ করছো? মাই গড, এই অসম্ভব কাজ, দুঃসাহসিক কাজ আমি করতে পারি? আমার ঘাড়ে কটা মাথা? চরিত্রহীন লোকের চরিত্র নিয়ে সন্দেহ করতে যাব? গর্দান যাবে যে। খাট পালঙ্ক এসব রাখো। আমাকে কি চরিত্রহীন বলেছো একটু আগে? কই না তো। আমি যে শুনলাম। অধ্যায় সন্দেহ ব্যক্ত করে। সে তুন্নার দিকে ভ্রুকুটি কুঁচকে তাকিয়ে আছে। তুন্নার ঠোঁটের কোণে একটা ব্যঙ্গ হাসি ঝুলছে। সে বলল, আমি বলেছি অধ্যায় চৌধুরীর চরিত্র পচা ফুলের মতো পবিত্র। পচা ফুল মানে? অধ্যায় কৃত্রিম রাগ ঝাড়ে। তুন্নার জিভে কামড় দেয়, তড়িঘড়ি করে শুধায়, সরি, অতি উত্তেজিত হয়ে সত্যি কথা বলে ফেলেছি। সত্যি কথা মানে? মানে আপনার মতো চরিত্রহীনের চরিত্র পচা ফুলের মতো পবিত্র। মানেটা হচ্ছে অধ্যায় চৌধুরীর মার্কা সুন্দরী মেয়ে। অধ্যায় চৌধুরী সিল মারবে ভাই কোনখানে? সুন্দরী মেয়েদের ঠোঁটে। কথা হচ্ছে, কথার কথা এটা। অধ্যায় বোকা বনে যায়, বেকুপের মতো তাকিয়ে থাকে। এসব কি কথা? কিসের সিল? কিসের কি? কার ঠোঁট? কি বৃত্তান্ত? মাথা এলোমেলো লাগে তার। হতাশ দৃষ্টি মেলে তুন্নার দিকে তাকায় সে। কাতর বচনে আওড়ালো, কী সব বলছো উল্টাপাল্টা? তুমিও যে এত কথা জানো তা তো জানতাম না।
এখন তো জানলেন। হুম। মানে কি? এখন এই বিরাট সত্যিটা জেনে আপনার খুব উপকার হয়েছে, তাই না? সুতরাং এবার উপকারের প্রতিদান দিন। কি প্রতিদান? আমাকে হোস্টেলে নিয়ে দিয়ে আসুন। এত রাতে? তুন্নার সময়ের খেয়াল ছিল না, সুতরাং অজ্ঞাত তুন্না জানার উদ্দেশ্যে শুধালো। এখন রাত কত? মাঝরাত। ও, একটু যেন মনক্ষুণ্ণ হলো সে। অধ্যায় আবার কাছাকাছি যায় তার। আলতো আদরে জড়িয়ে নিতে চায় মেয়েটাকে, বাঁধন দিতে চায় ভালোবাসার। শরীরের টান উপেক্ষা করা যে দায় হয়ে উঠেছে। শ্যামবর্ণা এই তরুণীর শরীরের প্রতিটি অঙ্গ যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। এই পেলেব কোমল দেহটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের ভালোবাসা দ্বারা নিষ্পৃত করে দেবার বড্ড বাসনা হচ্ছে মনে। কিন্তু হায়, পাখি বড্ড চালাক। এগিয়ে যেতে নিলেই হাত তুলে থামিয়ে দেয়, বলে ওঠে। আপনাকে আমি এখনো ওয়েটিং লিস্টে রেখেছি, সুতরাং বন্ধুত্ব বজায় রাখুন। অধ্যায়ের কি সহ্য হয়? সে উন্মাদ, প্রেমের নেশায় উন্মাদ। উদ্বাদনায় কাঁপছে শরীরের প্রতিটি অঙ্গ। সুতরাং সে মানে না। আলতো ছোঁয়ায় কাজ না হওয়ায় সে উল্টো পথ ধরে, জোর করে বাহু ধরে চেপে শুধায়। আমাকে আজ অবধি কোনো মেয়ে এভাবে বলার সাহস পায়নি। আমার চোখের ইশারাতেই তারা ঘায়েল হয়ে যায়। তন্না নিজেকে ছাড়িয়ে নেয় জোরপূর্বক। ঘৃণায় তার মুখে থুতু জমেছে। ব্যালকনি থেকে নিচে তাচ্ছিল্যের সহিত সেই থুতু ফেলে বলে ওঠে। তা তো হবে, যেমন পুরুষ তার তেমন উপযুক্ত নারী। তো যান, তাদের কাছে যান, আমার কাছে কেন? তোর না? একদম না। আমি কোনো ব্যাখ্যা চাই না। কাল সকাল হবার সাথে সাথে চলে যাব আমি। আপনি থাকুন আপনার অন্য সব প্রেমিকাদের নিয়ে। বউকে প্রেমিকা হিসেবে পাওয়ার সৌভাগ্য আপনার নেই। কেটেছে দিন 15। সেদিনের পর সকাল হবার সাথে সাথেই হোস্টেলে ফিরে গিয়েছে তুন্না। অধ্যায় চৌধুরীকে এবার সে ঘুরাবে। তুন্না নিয়মিত ভার্সিটিতে ক্লাস করছে, টিউশনি করাচ্ছে। দিন শেষে তিথির সাথে আনন্দ আড্ডায় মশগুল হচ্ছে। এভাবেই কেটে যাচ্ছে দিবস রজনী। এর মাঝে অবশ্য উটকো এক ঝামেলা জুটেছে ভাগ্যে। এই 15 দিন যাবৎ তাকে ফলো করছে একটা ব্যক্তি। অযাচিত কেউ নয়, তুন্না লোকটাকে চেনে। ইচ্ছে করে লোকটার মাথাটা ফাটিয়ে দিতে, কলার ধরে বলতে। এই বেটাই, এভাবে আমাকে চোখ দিয়ে গিলে খাস কেন? বাড়িতে নিয়ে গিয়ে আদর আহ্লাদ করতে পারিস না? হাঁটারাম, তোর এই সন্ন্যাস ধর্ম পালন করতে করতেই দিন যাবে। এ জন্মে তোর আর স্ত্রীর সান্নিধ্যে আসা হবে না। গরু, বলদ, ছাগল, ভেড়া। ভাগ্যিস মনের কথা অন্য কেউ শুনতে পারে না। তুন্না নামক এই অতি ভদ্র তরুণীটিও যেন নিজের স্বামীকে এহেন নিন্দানীয় বাক্যে জর্জরিত করতে পারে, সে কথা তো না হলে সর্বলোকে জেনে যেত। তুন্নার এই অসভ্য অতি সুদর্শন পুরুষটিকে দেখে আর মনে মনে গালি দেয়, খুবই নিন্দনীয় গালি। সেই গালিতে আবার একান্ত নির্বৃত্তে সময়ের দুর্বলতা ও উল্লেখ্য থাকে। মেশিন অচল নাকি, সেই প্রশ্নও মাঝে মাঝে মনে মনে করে তুন্না। বলে, নপুংসক নাকি স্বামী তুমি? বলে, তবে ওই মনে মনেই। এখন আবার আরেক উত্তাপ শুরু হয়েছে। ভার্সিটির ফার্স্ট ইয়ারের একজন মেয়ে এই বোকা হাদারামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কেন, পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে? অধ্যায়ের দিকে এভাবে তাকাতে হবে কেন? এ আবার বিবাহিত, জলজান্ত বউ আছে। আচ্ছা, মেয়েরা তাকাবে এটা স্বাভাবিক ধরে নিলাম, কিন্তু ওই বুদ্ধির ঢেকিকে এত স্মার্ট, সুদর্শন, প্রিয়দর্শন, সদাস্য মুখ থাকতে হবে কেন? হুম, গালের কাটা দাগগুলো মুছে গিয়েছে, অবশ্য একটা গর্তের মতো আছে। হাসলে এখন টোলের মতো পড়ে কেন? ছেলেদের হাসলে গালে টোল পড়বে কেন? অসহ্য। তাছাড়াও তুন্নাকে সর্বক্ষণ ফলো করে অধ্যায়। তা দেখে মাঝে মাঝে তুন্নার ইচ্ছা করে চেঁচিয়ে লোক জড়ো করতে, এরপর বলতে এই লোকটা তাকে ইপটিজিং করছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো অধ্যায় তাকে কিছু বলে না, এবং হঠাৎ করেই আজ এই খচ্চর লোকটা আসেনি। কেন আসেনি কেন? লোকটা না এলে যে তুন্নার ভালো লাগে না। মুশকিল, তার গোটা জীবনটাই মুশকিলে পূর্ণ। ভালো আর লাগে না, জীবন মানেই যন্ত্রণা। তুন্না মুখটাকে বাংলার পাঁচের মতো করে পথ চলছে, ভাবছে অধ্যায়ের কথা।
গুষ্টির মাথা, যে যে উপায়ে চর্বণ করা যায় সবটাই করছে মনে মনে। সন্ধ্যা হয়ে এসেছে, টিউশন শেষ করে ফিরছে তুন্না। অন্যদিকে সন্ধ্যার আগেই শেষ হয়। আজ মেয়েটার জন্মদিন ছিল, ছাত্রীর মায়ের অতি আমন্ত্রণের কারণেই এই দেরি। এখন মনে হচ্ছে দেরি না করলেই বোধহয় ভালো হতো। গলির এই দিকটা কেমন যেন ছমছমে, অন্ধকার গাঢ় হয়ে এসেছে। তুন্নার ভয় লাগছে সামান্য। ভয়টা বাড়ল কয়েকটা বোখাটে ছেলের শীষ ধ্বনিতে। অজানা সংখ্যায় বুক দুক করতে লাগলো। মস্তিষ্ক সচকিত হলো আসন্ন বিপদের আশঙ্কায়। পায়ের গতি বাড়ালো তুন্না। ছেলেগুলো পেছনে পেছনে আসছে, তাদের কণ্ঠে একটা অসভ্য গান ভেসে আসছে। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দর চলছে একা পথে। গানটা শুনে তুন্নার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, মেজাজ উগ্র হচ্ছে। ভয় আর অসহায়ত্বের সংমিশ্রে মস্তিষ্কে এলোমেলো হয়ে যাচ্ছে। গলা শুকিয়ে কাট। ছেলেগুলো খুব কাছে চলে এসেছে। তুন্নার মনে হচ্ছে তার থেকে হাত দুয়েক দূরত্বে ছেলেগুলোর অবস্থান। পায়ের শব্দ খুব স্পষ্ট। একই সাথে স্পষ্ট হলো তুন্নার বুকের ধুকভুকানি। ছেলেগুলো বোধহয় সেই শব্দ শুনতে পেল। একযোগে হেসে উঠল তারা। সংখ্যায় বোধহয় 4 জন। এই 4 জন নরপশু যদি তুন্নাকে ঘিরে ধরে তখন কি করবে? দিক বিদিক শূন্য হয়ে হঠাৎ দৌড়াতে শুরু করলো তুন্না। সম্মান সম্ভাব্য রক্ষার তাগিদে দৌড় লাগালো সে। কিন্তু হায়, শেষ রক্ষা বুঝি হলো না। ছেলেগুলোও দৌড় লাগালো তার পিছু পিছু, এবং উদ্ভ্রান্ত হয়ে ছুটে চলা শালীন মেয়েটিকে খেয়াল করলো। তার সম্মান কেড়ে নেওয়ার তাগিদে একটা অবাধ্য নরপশুর হাতের টান পড়ছে তার অন্যার কোণায়। ভয় আর অসহায়ত্বের সংমিশ্রণে তুন্নার শরীর কাঁপছে। অন্যার কোণায় আঙ্গুল ঠেকিয়ে ধীরে ধীরে একটা বোখাটের হাত এগোচ্ছে তুন্নার দিকে। লম্পট যুবকের কুৎসিত আঙ্গুলগুলো তুন্নার দেহের পেলবতা স্পর্শ করতে উদ্যক্ত হতেই পেছন থেকে তীব্র গতিতে ছুটে মোটরসাইকেলের শব্দ শোনা গেল। চারিদিকে ধুলোর ধূসরিত হয়ে অন্ধকার মারিয়ে ছুটে এলো একটা দামি বাইক। পিচঢালা রাস্তার সাথে বাইকের টায়ারের ঘর্ষণে যেন অগ্নি স্ফুটলিঙ্গ ছড়ালো চারিদিকে। পরপর কয়েকবার চক্রাকার ঘুরল মধ্যমণি মানুষগুলোকে কেন্দ্র করে। অতপর বাইক থামিয়ে নামলো হেলমেট পরিহিত এক তেজস্বী পুরুষ। হেলমেটের কাজ ভেদ করে তুন্নার সর্বাঙ্গ নজর বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। তুন্না নিজের ছলছল করা আঁখি জোড়া মেলে তাকালো বীর পুরুষটির দিকে। তার মনে হলো পৃথিবীর সবটুকু নিরাপত্তা বুঝি এই এক জোড়া চোখেই জমা আছে, অথচ এই চোখ শরতের স্নিগ্ধতা নেই। তার বদলে প্রকাশ পাচ্ছে কাল বৈশাখীর রৌদ্ররূপ। নিমিষেই নেত্রে সেই দিকে তাকিয়ে রইল ভাবুক দৃষ্টি মেলে। এই পুরুষকে সে চেনে, অতি আপনজনের আগলেই বোঝা যায়। বুকের কম্পন কমে যায় তুন্নার। ভয়ে সিটিয়ে যাওয়া দেহখানা নিয়ে এক দৌড়ে ছুটে যায় সৌম্য সুদর্শন পুরুষটির দিকে। তার গায়ে কালো শার্ট, সামনে কয়েকটা বোতাম খোলা, বক্ষ পিঞ্জরে কিছুটা শুভ্র অংশ দৃশ্যমান হয়ে আছে। সেই অংশেই আশ্রে পড়ল তুন্না। শক্ত করে জড়িয়ে ধরল অধ্যায়কে। লম্বা শ্বাস টেনে ফুপিয়ে কেঁদে উঠল সে। ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। এরপর হেসে উঠল বিশ্রীভাবে। বাঁকা হাসির সাথে তাচ্ছিল্য ভরা কণ্ঠ ভেসে এলো। এই ভাই বাংলা সিনেমার নায়ক এসেছে নায়িকাকে বাঁচাতে। হো হো করে হেসে উঠল বখাটের দল। তা দেখে চোয়াল শক্ত হলো অধ্যায়ের। ভয় বাড়ল তুন্নার। বুক থেকে তাকে তুলে একপাশে সরিয়ে দিল অধ্যায়। পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দিয়ে শক্ত ঘুষি বসালো পূর্বাক্ত কথা বলা ছেলেটার মুখে। আকস্মিক আক্রমণে তাল সামলাতে পারল না সে। উল্টে গিয়ে ধাক্কা খেলো রাস্তার পাশের দেওয়ালে। এরপর জিম করা দেহখানাকে দিয়ে একে একে ঘায়েল করলো সবাইকে। তুন্না দেখলো কি করছে ছাগল মার্কা একটা পুরুষ হিংস্র হয়ে উঠতে পারে। অধ্যায়ের এমন রূপ তো সে কল্পনাও করেনি। কি আশ্চর্য তেজ, কি ভীষণ ক্ষুরধার সেই চোখের দৃষ্টি। যেই ছেলেটা তুন্নার অন্যাটায় হাত দিয়েছিল সেই ছেলেটার দিকে এগিয়ে গেল অধ্যায়।
ভয়ে চোখ মুখ রক্ত শূন্য হয়ে এসেছে ছেলেটার। বাকি ছেলেগুলো পালিয়ে গেছে। ছেলেটা কম্পিত কণ্ঠে বিড়বিড় করল, ভুল হয়ে গেছে, আর করব না, সত্যি বলছি, আর করব না। কিন্তু অধ্যায় চৌধুরী সহজ পাত্র নয়, সে উন্মাদ প্রেমিক। তার বৈধ নারীটির দিকে অন্য কোনো পুরুষ চোখ তুলে তাকিয়েছে আর সে সেটা সহ্য করবে? সৃষ্টিকর্তা তাকে এতটাও ধৈর্যবান পুরুষ হিসেবে গড়ে তুলেনি। ছেলেটার অনুনয় বিনিময় কিছুই যেন আঘাত হানল না অধ্যায়ের শ্রবণ যন্ত্রে। নিজের অদম্য রাগ জেদের বশে সজোরে লাথি বসালো ছেলেটার অন্তর্কোষ বরাবর। চেঁচিয়ে উঠল ছেলেটা, ব্যথায় আর্তনাদ করে গোঙাতে শুরু করলো। তা দেখে তুন্না ভয়ে সিটিয়ে গেল। এ কেমন ভয়ঙ্কর কাণ্ড! উন্মাদ হয়ে গেছে ছেলেটা। একে কি করে থামাবে তুন্না? মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে তার। কাপা কাপা স্বরে ডাকে, মিস্টার চৌধুরী। অধ্যায় নিজের মাঝে নেই। সে পাগল ঘোড়ার মতো আঘাত করছে ছেলেটাকে। ছেলেটার গঙ্গানির শব্দে তুন্নার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শরীরটা কেমন যেন আলগা হয়ে আসছে। সে ঘোলাটে চোখে দেখে নিল সামনের দৃশ্যটি। অধ্যায় পাশের নির্মাণধারী ভবনের নিচ থেকে একটা লোহার শিক হাতে তুলে নিল এবং চিৎকার করে বলে উঠল, আমার বিয়ের বছর হতে চললো, এখনও নিজের বৈধ স্ত্রীকে একটু ছুঁয়ে দেখিনি, একটু গভীর স্পর্শ করতে পারিনি। আর তুই তোর এই নোংরা হাত দিয়ে তাকে ছুঁতে যাচ্ছিলি, কুৎসিত দৃষ্টিতে তাকে দেখছিলি। তোকে আমি কি করে ছেড়ে দিব? কি করে? অধ্যায়কে কেমন উন্মাদের মতো দেখায়। কথাগুলো বলতে বলতে হাত দিয়ে ঘাড়ের মার্শাল করে সে। তুন্না অবলোক তাকিয়ে দেখতে থাকে অধ্যায়ের এই রূপ এবং পর মুহূর্তেই দৃশ্যটা দেখেই অন্তরাত্মা হিম হয়ে আসে। অধ্যায় লোহার শিকটা ঢুকিয়ে দিয়েছে লোকটার চোখে। লোকটা বিকট একটা চিৎকার দিয়ে আ আ করতে লাগলো। অধ্যায়ের কণ্ঠ অত্যাধিক নরম শীতল। এ কেমন রূপ! তুন্না এমন বিভৎস দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারে না। শরীরের ভার ছেড়ে দেয় সে। জ্ঞান হারানোর পূর্বে শুনতে পায় এক পুরুষালী গম্ভীর কণ্ঠের চিৎকার, ও আমার ভালোবাসা, আমার জান, আমার আকাশের চাঁদ। সেই চাঁদকে কলঙ্কিত করতে হাত বাড়িয়েছিস তোরা। এই হাত ভেঙে দিলাম, ওই নোংরা চোখ গেলে দিলাম। আজকের পর আর কোনো মেয়েকে দেখে উত্তেজনার কুরকুরানি হবে না তোদের। মানুষের ভেতরের পশুটা যখন জেগে ওঠে তখন সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে ঠিক ভুল বিবেচনা করতে ভুলে যায় কি ন্যায় কি অন্যায়। কিন্তু ভালোবাসার অধিকারে যখন কোনো পুরুষ রুদ্র রূপ ধারণ করে তখন তার নিকট বিভীষিকাও এক অগম্য সৌন্দর্যের রূপ নেয়। সে নিজের সবটুকু দিয়ে লড়াই করে প্রেয়সীর সম্মান রক্ষার্থে, কিন্তু দুর্বল প্রেয়সী তখন চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়ছে ধুলোয়। সেই দৃশ্য দেখে অধ্যায়ের উন্মাদনা মুহূর্তেই কোরফুলের মতো উবড়ে গেল। সেখানে থিতু হলো এক গভীর আরতি। অধ্যায় ছিটকে এলো তুন্নার কাছে। লোহার শিকটা অবহেলায় ছুঁড়ে ফেললো দূরে। তুন্নার নিস্পন্দন দেহটাকে দু হাতে তুলে নিয়ে সে এক হাহাকার করে ডাকলো, তোর না, এই তোর না, তাকাও আমার দিকে। তুন্না তাকালো না। এমন ভয়ঙ্কর একটা দৃশ্য তার মস্তিষ্ক নিতে পারেনি। সে পূর্বের ন্যায় অচৈতন্য অবস্থায় চোখ বন্ধ করে পড়ে রইল। রাস্তার ধারে পড়ে থাকা তুন্নার ব্যাগটা এক ঝটকায় টেনে নিল অধ্যায়। কাপা কাপা হাতে পানির বোতল বের করে চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো অবিরত। তার নিজেকে কেমন অসহায় লাগছে। এই মেয়েটি তো তার বসন্তের মঞ্জুরি, তার স্বপ্ন, তার শ্যামাঙ্গিনী। এই আদরে শ্যামকন্যাকে এমন রূপে দেখতে তার যে অসহ্য লাগছে, কান্না পাচ্ছে। কিছু সময় পর তুন্নার ফ্যাকাশে ঠোঁট দুটো একটু কেঁপে উঠল। ধীরে ধীরে চোখের পলক পড়ল তার। ঝাপসা দৃষ্টিতে দেখল কালবৈশাখী ঝড় এখন শান্ত হয়ে থমকে আছে তার মুখের ওপর। তার চোখ দুটো শ্রাবণের মেঘের মতো সজল। তুন্না তাকালো আহত বোখাটেটার দিকে। না, সেখানে কেউ নেই। অধ্যায় তুন্নার দিকে মনোযোগ দিতেই সে পালিয়ে গেছে। তুন্না শুকনো ঢোক গিলল, অতি কষ্টে উচ্চারণ করল, আপনি আপনি এটা কেন করলেন? কেন করলেন? অধ্যায় কোনো উত্তর দিল না। তার কপালে লেপ্টে থাকা ঘাম আর ধুলো মাখা চুলগুলো পরম মমতায় সরিয়ে দিল। তার গম্ভীর কণ্ঠস্বর এবার এক অদ্ভুত কোমলে মিশে গেল, ভয় নেই, আমি আছি তো।
আর কেউ তোমাকে ছোবে না, কারোর সেই স্পর্ধা হবে না। আর যা করেছি ভুলে যাও। আমার ভালোবাসার দিকে বাড়ানো হাত আমি গুড়িয়ে দিয়েছি, এসব নিয়ে আর ভেবো না। অতপর তুন্নাকে সন্তপনে পাজা কোলে করে তুলে নিল অধ্যায়। তুন্নাকে বাইকের সিটে বসিয়ে দিল সে, নিজেও উঠে বসলো। এরপর বলল, আমাকে শক্ত করে ধরো। তুন্না দ্বিধা করলো না, চওড়া পিঠে সে মাথা রাখলো। বাইক স্টার্ট দিয়ে বাড়ির পথ ধরল অধ্যায়। ইঞ্জিনের গর্জন ছাপিয়ে তুন্না শুনতে পেল অধ্যায়ের হৃৎপিণ্ডের ধুকপুগানি। শহর তখন আবছা অন্ধকারে ডুবে যাচ্ছে। নিয়ন আলোয় ধুলো উড়া রাস্তা দিয়ে বাইক ছুটল বাড়ির দিকে। তুন্না দু হাতে জড়িয়ে ধরল অধ্যায়ের কোমর। তার মনে হলো শাসনের কঠোরতা আর সোহাগের কোমলতা, এই দুইয়ের মিশেলেই তো পুরুষ। আজ সে চিনল নতুন এক মিস্টার চৌধুরীকে। যে মানুষটা আগলে রাখতে জানে, সে মানুষটা তছনছ করেও দিতে জানে। লোহা পুড়লে যেমন ইস্পাত হয়, তেমনি খাঁটি প্রেমিক হয়েছে অধ্যায় চৌধুরী। এক শান্ত, সৌম্য অথচ ভয়ঙ্কর সুন্দর প্রেমিক। বাইক এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। বাইকে চড়ে তুন্নার মনটা হালকা লাগছে। প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেল তুন্না। পুরো বাড়ি ফুল সাজানো হয়েছে, উৎসব মুখর পরিবেশ চারিদিকে। সে অবাক হলো ভীষণ। বাংলা সিনেমার বাপ্পারাজের ভঙ্গিতে বিড়বিড় করে বলল, চাচা, হেনা কোথায়? বাড়িঘর এত সাজানো কেন? অধ্যায় ভ্রু কুঁচকে তাকালো তুন্নার মুখের দিকে। এইমাত্র মেয়েটি কিছু বলল মনে হলো। কি বলছে? অধ্যায় ভাবুক ভঙ্গিতে বলে, কিছু বললে? হুম। উত্তরে তুন্না প্রশ্ন ছুড়ে অধ্যায় দৃঢ়স্বরে বলে, কিছু বললে মনে হলো। না মানে বাড়িঘর এত সাজানো কেন? বাড়িতে বিয়ে। বিয়ে কার? মুহূর্তের ব্যবধানে যেন ভুলে যায় তুন্না এ বাড়িতেও বিবাহ উপযুক্ত তরুণী আছে। সে উত্তরের অপেক্ষা করে। তার সরল প্রশ্নে মজা পায় অধ্যায়। ভাব নিয়ে বলে, কার আবার? আমার? মানে? মানে আবার কি? তুমি তো সেদিন বললে যে আমার নাকি আরেকটা বিয়ে করে নেওয়া উচিত। তুমি আমাকে পছন্দ করো না, এখন যে আমাকে পছন্দ করে তাকেই বিয়ে করব। আমাদের বিয়েতে তোমার কি অনেক দায়িত্ব। বিয়ে শেষ হবার পর তোমার ছুটি, এর আগে এই বাড়ি ছেড়ে এক পাও নড়বে না। তুন্না অবাক হতেও ভুলে যায় এই ছিল এই বদলোকটার মনে। এই ওনার দায়িত্ববোধ স্বার্থপর, অকৃতজ্ঞ। এই তো সেদিনও হাসপাতালের বিছানায় মরার মতো পড়েছিল তুন্না, কত যত্ন করলো। আজ আবার অন্য কাউকে বিয়ে করা হচ্ছে। অসভ্য ছোট লোক। তুন্না অভিশাপ দিচ্ছে এ জন্মে ওর বিয়ে হবে না। এই তো পীড়িত করে কদিন আগেই তো তার জন্য উতলে উঠছিল, আজ সব মরে গেল। তুন্নার চিৎকার করে বুকে হাত দিয়ে বলতে ইচ্ছা করছে, না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই। বাড়ির ভিতর প্রবেশ করে পরিস্থিতি দেখে দৃঢ় বিশ্বাস হয়ে গেল এটা বিয়ে বাড়ি। আজ মেহেদির অনুষ্ঠান হচ্ছে, আগামীকাল গায়ে হলুদ এবং পরশু বিয়ে। বিয়ের এত তারা এই লোকের। আহ, কত আয়োজন! তুন্নার বিয়ের সময় তো এসব কিছুই হয়নি, এত আত্মীয় স্বজনও আসেনি। তুন্নার ভয়ঙ্কর মন খারাপ হয়ে গেল। আজ শর্মিলা চৌধুরী তাকে দেখেও কোনো বিদ্রূপ প্রতিক্রিয়া দেখালো না। মহিলা হয়তো বুঝে গিয়েছেন নিজের ছেলে যেহেতু অন্য কাউকে বিয়ে করবে, তুন্নার সাথে আর কিসের বিভেদ। রাত হয়ে এসেছে। রাতের খাবার পর্ব শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। তুন্না কারোর সাথে কোনো কথা বলেনি। অনেকে অবশ্য জিজ্ঞেস করেছে ওর সাথে কার কি সম্পর্ক। তুন্না কৃত্রিম হেসে জবাব দিয়েছে, আমি রহমান আঙ্কেলের বন্ধুর মেয়ে। এরপর আর কেউ কোনো প্রশ্ন করেনি। রহমান চৌধুরীর সাথে এখনো দেখা হয়নি তুন্নার। অধ্যায়ও সেই কখন বাড়িতে তাকে দিয়ে কথায় যে চলে গেছে তা তুন্না জানে না। রাগে দুঃখে স্বামীর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে তুন্না গালি দেয়, বদের হাড্ডি, বিয়ে করার এত তাড়া তোর? হ্যাঁ, যদি বিয়ে হয়েও যায় না, তবুও বাসর ঘরে বিড়াল মারতে পারবি না। তোর উইকেট আগেই পড়ে যাবে। নতুন বউ তোকে বলবে, এই তোমার কি কোনো সমস্যা আছে? তখন বুঝবি কেমন মজা লাগে। বলতে বলতে স্বামীর ঘরে এলো তুন্না। স্বামীর ঘরে তেমন কোনো লোকজন নেই। কয়েকজন বাচ্চার সাথে গল্প করছিল স্বামী। তুন্নাকে দেখেই মোহশ্বাসে উঠে দাঁড়ালো, বলল, কেমন আছো তুই না? ভালো, তুমি? বলতে বলতে জড়িয়ে ধরল স্বামীকে, তার দু হাত ভর্তি মেহেদিতে। তুন্নাকে সাবধানে সরিয়ে দিয়ে স্বামী বলল, আমি তো বিন্দাস আছি।
ভাইয়ের বিয়েতে তুমিও দেখি খুব আনন্দে আছো। স্বামী কিছু সময়ের জন্য ভ্রু কুঁচকায়, পর মুহূর্তেই স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে। শুধু তো ভাইয়ের বিয়ে নয়, আমারও বিয়ে। তুন্না আরেকবার চমকিত হয়, উল্লাসে বলে। তোমারও বিয়ে? এই দেখো, আমি মেহেদি পরেছি, কেমন হয়েছে বলো? তুন্না দেখে চমৎকার ডিজাইনের মেহেদি আর্ট করা হয়েছে স্বামীর হাতে। হাতের তালুতে নাম লেখা হয়েছে আদিল। তুন্নারও তো অনেক শখ ছিল নিজের 2 হাত ভর্তি মেহেদি পরবে, হাতের মধ্যখানে জল জল করবে নিজের স্বামীর নাম। অথচ স্বামীটি আর নিজের রইল কই, সে হয়ে যাচ্ছে অন্য কারো স্বামী, অন্য কারো বর ঘর। কিন্তু এই লোকটা নিজের দিব্যি জীবন সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, তুন্নাকে কেন তার জীবন গুছিয়ে নিতে দিচ্ছে না? তুন্না তো এটা মানবে না। নতুন করে বিয়ের আগেই তাকে মুক্ত করে দিতে হবে এই লোকটাকে। মিথ্যা এই বাঁধন আর কত? ভাবতে গিয়েই যেন চোখ ছলছল করে উঠে তুন্নার। তার সজল চোখের দিকে তাকিয়ে উৎকণ্ঠিত হয়ে স্বামী শুধালো। আরে, তুমি কাছেও কেন? তুন্না চোখের জল লুকানোর তীব্র চেষ্টা করে, হাতের কনিষ্ঠা আঙ্গুলে চোখের কোণায় ছেকিয়ে বলে। চোখে কি যে পড়েছে। কিচ্ছু পড়েনি, এসো তো তুমি, বসো আমার পাশে। এরপর বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলে। তোরা যা। আর মাহি, শোন, তোর আম্মুকে গিয়ে বল আমার রুমে আসতে। বাচ্চাগুলো চলে যায়। তুন্না বসে আছে বিছানায়, স্বামী গল্প করছে প্রচুর। সে আনন্দিত, সুখী সুখী একটা ভাব লেপ্টে আছে তার চোখে মুখে। এই এতটুকু সুখ তুন্নার কপালে কেন নেই? কেন সে এমন সুখী মানুষের মতো হাসতে পারে না? এসব ভাবতেই আরেক দফা চোখের জল আসে তুন্নার। এসি ঘরেও কপালে জমে বিন্দু বিন্দু ঘাম। কেন এলো সে এখানে? জ্বলে পুড়ে শেষ হওয়ার জন্য? অন্যের সুখ দেখে ঈর্ষায়িত হবে এতটা ছোট মন তার? সি, এসব কি ভাবছে? কেন কেন ভাবছে? প্রতিটি মানুষের সুখী হবার অধিকার আছে। সে অসুখী বলে অন্য কেউ সুখী হবে না কেন? লজ্জায় কোণঠায় মরে যায় তুন্না। এমন সময় ঘরে এলো এক সুন্দরী মহিলা, বয়স 27 কি 28, ফিনফিনে গঠন, স্টাইলিশ। মহিলার চুল সোনালি রঙের, বোঝা যাচ্ছে কৃত্রিম উপায়ে রাঙানো হয়েছে। মেয়েটির ঠোঁটের কোণে হাসি লেগে আছে। তুন্না আপাতমস্তক দেখলো মেয়েটিকে। স্বামী তাকে দেখেই বলে উঠল। এসো তো আপু, তুমি তাকেও একটু মেহেদি পরিয়ে দাও। তুন্না আঁতকে উঠে বলল। না না না, আবার আমাকে কেন? তুমি চুপ করে বসে থাকো, নিশাত আপু খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। আপু, তুমি তার কথা শুনো না, পরিয়ে দাও। তুন্না আবার অসন্তোষ প্রকাশ করে। না আপু প্লিজ, আমি মেহেদি পরবো না। তুন্নার নেতিবাচক মন্তব্য দরজার সামনে দাঁড়িয়ে সুদর্শন এক পুরুষের কানে যায় এবং সঙ্গে সঙ্গে ভরাট গলা ভেসে আসে আদেশ বাক্য। তুমি মেহেদি পরবে এবং হাতের মাঝখানে আমার নামও লিখবে। তুন্না চমকায়, তাকায় দরজার দিকে। কালো ট্রাউজারের পকেটে 2 হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অধ্যায়। তার গায়ে সাদা টি শার্ট। সাধারণ পোশাকেও এই মানুষটাকে অসাধারণ দেখায়। তুন্না ফুস করে শ্বাস ত্যাগ করে। অধ্যায় আপাতমস্তক দেখে শ্যামকন্যাকে। তার চোখের দৃষ্টি তুখর, তীক্ষ্ণ। দৃষ্টির গভীরতা তুন্নার শরীর ভেদ করে অন্তর আত্মাও কাঁপিয়ে দেয় বোধহয়। শরীরের অভ্যন্তরে ছলকে উঠে রক্ত। চিৎকার করে বলতে ইচ্ছা করে। এই চরিত্রহীন পুরুষ, এই কেন আমাকে এভাবে ধোকা দিলেন? কেন ভালোবাসার নাটক করলেন আমার সাথে? একটু সত্যিকারের ভালো কেন বাসলেন না আমাকে? কেন কেন? কিন্তু বলা হয়ে ওঠে না। স্থান কাল পাত্রের ভেদ ভুলে মুখে শুধু অবিশ্বাসের বাণী আওড়ায় সে। যে ব্যক্তি মনে নেই তার নাম হাতে লিখে কি হবে? মনে নেই? থাকার প্রশ্নই আসে না। আমি বলছি আছে, এবং খুবই জোরালোভাবে আছে। এই জন্মে সেই নাম মুছে ফেলার সাধ্য তোমার নেই মেয়ে।